আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আচ্ছা সো আমরা ম্যাটেরিয়াল নিয়ে এখানে কাজ করব, ঠিক আছে? সো আশা করি না মানে খুব একটা সমস্যা হবে। তোমরা মানে মোটামুটি জিনিসগুলো জানতে পারবা। তোমরা কি এর আগে ম্যাটেরিয়াল নিয়ে কোনো মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গুলোর সাথে কি ফ্যামিলিয়ার আছো? জি স্যার। আচ্ছা, তোমরা কি কোনো কোর্স পড়েছো এটা নিয়ে নাকি? না স্যার, এই সেমিস্টারে স্যার ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না আশা করি। তো আমরা আজকে ফার্স্ট এক্সপেরিমেন্ট শুরু করব। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্টের ব্যাপারে আমি কথা বলছি। ল্যাব রিপোর্টটা যেটা আম মনে করো আজকে তোমাদের ল্যাব হচ্ছে আজকে রবিবার। ঠিক আছে? দ্যাট মিনস তোমরা নেক্সট উইকের স্যাটারডে হচ্ছে রাত 11:59 এর মধ্যে তোমরা ল্যাব রিপোর্টটা সাবমিট করে দিবা। ঠিক আছে? তো আরকি উম এরপরে যাতে না হয় ল্যাব রিপোর্ট মানে এই সময়ের মধ্যেই সাবমিট করবা। কারণ এরপরে সাবমিট করলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে লেট সাবমিশনের জন্য। আর হচ্ছে মার্কিং যে রুব্রিক্স টা আছে মানে হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট এর যেটা, ওইটা এখনো পর্যন্ত ওরকমভাবে ফাইনালাইজ হয়নি। আগের সেমিস্টার গুলোতে যেভাবে হয়েছে এখনো ঠিক সেভাবেই হয়তোবা হবে। মানে আমাদের কোনো ফাইনাল নোটিশ আসলে দেন আমরা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? জি স্যার। সো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট। আমরা হচ্ছে কি টেস্ট করব? নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট উইথ দ্য ফ্রিক্যান্স অ্যাপারেটাস। ঠিক আছে? সিমেন্ট কি জিনিস সেটা তো জানো? আশা করি সবাই জানার কথা। ছোটবেলা থেকে দেখে আসছো সিমেন্ট। ঠিক আছে? সো আমরা মেইন কাজ হচ্ছে আমাদের নরমাল কনসিস্টেন্সি টেস্ট করব সিমেন্টের। ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি এক্সপেরিমেন্টে। আচ্ছা, এখানে একটা apparatus এর নাম বলা হয়েছে সেটা হচ্ছে ভিকেন্স apparatus। ভিকেন্স apparatus কোনটা জানো? এই যে এটা হচ্ছে একটা ভিকেন্স apparatus। এই apparatus টা দিয়ে আমরা সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি টেস্ট করব। আচ্ছা, এখন এই মানে আ তোমার এক্সপেরিমেন্টের নাম দেখেই বোঝা যাচ্ছে মেইন অবজেক্টিভ কি? মেইন অবজেক্টিভ হচ্ছে এই নরমাল কনসিস্টেন্সি টেস্ট করা। আচ্ছা, এখন নরমাল কনসিস্টেন্সি এই টার্মটার সাথে আমরা অনেকেই আসলে পরিচিত না, তাই না? যেহেতু তোমরা নতুন নিচ্ছ কোর্সটা। সো নরমাল কনসিস্টেন্সি বলতে কি বুঝি আসলে আমরা? The amount of water cement that brings the cement paste to a standard condition of wetness. ঠিক আছে? মানে কতটুকু ওয়াটার লাগবে যেটা হচ্ছে সিমেন্ট পেস্টটাকে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন এ হচ্ছে ওয়েটনেস করতেছে সেটাকে আমরা বলব হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। ঠিক আছে? আর এখানে হচ্ছে নরমাল কনসিস্টেন্সি তে আমরা এখানে আরেকটা জিনিস ডিটারমাইন করা হয় সেটা হচ্ছে আ টাইম টু সেট আর হচ্ছে সাউন্ডনেস অফ সিমেন্ট। সিমেন্ট সাউন্ডনেস এই টার্মটার সাথে কি কেউ পরিচিত? এটা বলতে কি বুঝায়? সাউন্ডনেস অফ সিমেন্ট। What do you mean by soundness of cement? Any idea? স্যার, শক্ত হওয়াটাকে কি বোঝাচ্ছে স্যার? না, ঠিক সিমেন্টের সেরকম মান। না। এটা আমি এখানে তোমাদেরকে সুবিধার জন্য লিখে রেখেছি। সাউন্ডনেস অফ সিমেন্ট বলতে বোঝাচ্ছে যে স্টেবিলিটি অফ দ্য ভলিউম চেঞ্জ ইন দ্য প্রসেস অফ সেটিং অ্যান্ড হার্ডেনিং। ঠিক আছে? দ্যাট মিনস এখানে ভলিউম চেঞ্জ এর যে স্টেবল কন্ডিশন আসবে সেটা হচ্ছে সেটিং আর হার্ডেনিং যে হবে সেটাকে বোঝাচ্ছে সাউন্ডনেস অফ সিমেন্ট। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অনেক সময় মানে জিজ্ঞাসা করা হয়। তোমাদের যেহেতু সিপি আছে, ভাইবা আছে, কুইজ আছে এগুলোতে আসতে পারে। ঠিক আছে? এখন এরপরে আসতেছি যে এই নরমাল কনসিস্টেন্সি টাকে আবার আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি ও বলে থাকি। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে আ এই যে এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। The usual range of values being between 22 to 30% by weight of dry cement. ঠিক আছে? That means এখানে হচ্ছে যে 22 থেকে 30% এর মধ্যে হবে। মানে সাধারণত এর মধ্যেই হয় ড্রাই সিমেন্ট। এরপর হচ্ছে আমরা কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আসলে এখানে যেটা করা হয় প্রত্যেকটা যে টেস্ট গুলা করব সেগুলো হচ্ছে আমরা ASTM স্ট্যান্ডার্ড মেইনটেইন করব। ASTM স্ট্যান্ডার্ড কোনটা? ASTM স্ট্যান্ডার্ড হচ্ছে একটা আমেরিকান স্ট্যান্ডার্ড যেটা স্পেসিফিকেশন অনুযায়ী আছে হচ্ছে C187। আচ্ছা, আ C20 বা C25 এটার মানে কি বলো?
কনক্রিট গুলোকে আমরা অনেক সময় দেখা যায় কি আমরা বিভিন্ন গ্রেড হিসেবে কাউন্ট ডাউন করি, যেমন C25, C30, ঠিক আছে? যেগুলোকে আমরা অনেক সময় নরমাল গ্রেড কনক্রিট বলি। এটা কিন্তু সেই জিনিস না। এটার সাথে ওটার ডিফারেন্স আছে। C20 বা C25 বা C30 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নির্দেশ করে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। যদি C20 হয় তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ 20, ঠিক আছে? সেটা হচ্ছে আ নরমাল কনক্রিট বলা যেতে পারে। আচ্ছা। এখন হচ্ছে দেন আমরা স্কোপ নিয়ে কাজ করব। স্কোপ হচ্ছে আমাদের মেইন কাজ কি? ডিটারমাইন দ্যা অ্যামাউন্ট অফ ওয়াটার, কতটুকু ওয়াটার লাগতেছে। ঠিক আছে? আমরা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা বের করব। আ আর এখানে পার্সেন্টেজ অফ ওয়েট অফ ড্রাই সিমেন্ট। আর হচ্ছে আমাদের এটা কেন প্রয়োজন আসলে নরমাল কনসিস্টেন্সি টা বের করা। কারণ হচ্ছে ১ম রিজন হচ্ছে যে সিমেন্ট প্রোডিউসড বাই ডিফারেন্ট ফ্যাক্টরিজ মে নট হ্যাভ সেম প্রপার্টিজ। দ্যাট মিনস দ্যাট যে সিমেন্ট যে প্রোডিউস করা হচ্ছে বিভিন্ন আ ফ্যাক্টরি থেকে, সেগুলার সবগুলোর কিন্তু সেম প্রপার্টি অনেক সময় মেইনটেইন করতে পারতেছে না। ঠিক আছে? সেটা আমরা মেক সিউর করতে পারতেছি না। এজন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টটা দরকার হচ্ছে, যাতে আমরা আ মানে আসলে বুঝতে পারি যে কতটুকু ওয়াটার আসলে দরকার। ঠিক আছে? আর সেকেন্ড যেটা এই যে একটু আগে মাত্র ডেসক্রাইব করলাম, আমাদের কি ডিটারমাইন করব? আমরা ডিটারমাইন করব সেটিং টাইম আর সাউন্ডনেস। আচ্ছা, এখন আমরা কিছু টার্ম এর সাথে পরিচিত হব। ঠিক আছে? কনসিস্টেন্সি বলতে আসলে কি বুঝি? কনসিস্টেন্সি হচ্ছে a certain minimum quantity of water is required to be mixed with cement so as to complete the chemical reaction between cement and water and cement. আচ্ছা, সিমেন্ট আর ওয়াটারের রিঅ্যাকশন হয়ে আসলে কি উৎপন্ন হয়? এটা সম্পর্কে কেউ কিছু বলতে পারবা? আচ্ছা, এখানে CH8 জেল উৎপন্ন হয়। CH8 জেল। তোমাদেরকে একটু লিখে দেখাই, নাহলে অনেক সময় তোমরা বুঝবা না। সিমেন্ট আর ওয়াটারে যে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হওয়ার পরে CH এর জেল উৎপন্ন হয়। আচ্ছা, এখন আ দেখা যাবে যে মনে করো সিমেন্ট আর ওয়াটারের যে রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকশনটা যদি কমপ্লিট হয় তাহলে দেখা যাবে যে CH এর জেলের পরিমাণ বেশি হবে। আর যত বেশি CH এর জেল হবে তত বেশি স্ট্রেংথ হবে। ঠিক আছে? এখন আবার দেখা যায় যে অ্যা মনে করো যে আমরা সিমেন্টের মধ্যে অনেক বেশি ওয়াটার দিয়ে দিচ্ছি। তখন কি হচ্ছে? সেটার রিডাকশন অফ স্ট্রেংথ। স্ট্রেংথটা কমে যাচ্ছে। ঠিক আছে? যদি আমরা অতিরিক্ত পরিমাণে ওয়াটার দেই সিমেন্টের মধ্যে, তাহলে আ এখানে কি হবে? রেজাল্ট ইন দ্যা রিডাকশন অফ দ্যা স্ট্রেংথ অ্যান্ড মোর ওয়াটার উড ইনক্রিজ দ্যা ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও বলতে তো বুঝোই তোমরা আশা করি। মানে ওয়াটার কতটুকু আছে আর সিমেন্ট কতটুকু আছে, ওইটার রেশিওটাই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণও তখন বেড়ে যাবে। আর তখন কি হবে? ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয় তখন হচ্ছে সেটার স্ট্রেংথ কমে যাবে। আর সিমেন্টটা কেন ইউস করা হয় জানো তোমরা? সিমেন্টটা মেইনলি হচ্ছে একটা বাইন্ডার প্রপার্টির জন্য ইউস করা হয়। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে আ যদি কম পরিমাণে ওয়াটার ইউস করা হয় তাহলে অনেক সময় দেখা যাবে যে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে না। ঠিক আছে? সো আমাদের মেইন কাজ হচ্ছে যে একটা অপটিমাম অ্যামাউন্ট এর যাতে মানে কতটুকু ওয়াটার লাগবে সেই জিনিসটাই আমরা বের করব এখান থেকে। আচ্ছা, গ্রাউন্ডিং টাইম হচ্ছে আ সরি, গাউজিং টাইমটা হচ্ছে the period observed from the time water is added to the cement for making the cement paste till commencing the filling of mold of weakened apparatus in the test. আচ্ছা, এখানে হচ্ছে যে কতটুকু আ আ আসলে আ মানে যেই সময় থেকে আমরা ওয়াটারটা এড করতেছি, অ্যা মানে সিমেন্ট পেস্ট তৈরি করার জন্য, সেখান থেকে নিয়ে সময়টা বুঝাবে হচ্ছে এই ভিকেন্ট অ্যাপারেটাস এ আমরা ফিলিং করার সময় পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু অ্যাপারেটাস এর কিছু বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে আমরা যেই অ্যাপারেটাসটা ইউজ করব সেটা হচ্ছে ভিকেন্ট অ্যাপারেটাস। ভিকেন্ট অ্যাপারেটাস সম্পর্কে এখানে কিছু ধারণা দেওয়া হয়েছে। এগুলা তোমরা একটু দেখে নিবা। এগুলা খুব একটা কিছু না। এরপরে হচ্ছে এই যে ভিকেন্ড অ্যাপারেটাস। ভিকেন্ড অ্যাপারেটাসটা দেখতে এরকম। ঠিক আছে? এখানে দেখো, এখানে একটা নিডল আছে। এটা হচ্ছে মেইন স্কেল। আমরা যে রিডিং নিব স্কেল থেকে, সেই স্কেলটা কিন্তু এইটা। এই যে এখানে। এই স্কেলটা থেকে আমরা রিডিং নিব। ঠিক আছে? আর আমরা যে সিমেন্ট পেস্টটাকে মোল্ড করে যে এটার ভিতরে রাখবো সেটা হচ্ছে এই যে এই রিং এর ভিতরে। সেটাকে আমরা কি বলতেছি? ইন্সট্রুমেন্টটাকে বলতেছি আমরা রিং। আর আমরা যে রিডিং নিব সেটা হচ্ছে এই স্কেল থেকে। সেটাকে বলা হচ্ছে গ্র্যাজুয়েটেড স্কেল। আর এখানে একটা মুভেবল রড আছে, প্লাঙ্গার এন্ড আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে কি এড করতেছি? পানি এড করতেছি। সো এখানে আমাদের ২ টা কন্ডিশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে হিউমিডিটি। ঠিক আছে?
আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন টেম্পারেচার হিউমিডিটির এখানে একটা ইফেক্ট পড়তে পারে যদি এই জিনিসগুলো আমরা মেইনটেইন না করি। এখানে ধরে নেওয়া হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি আ ল্যাবের মধ্যে কখনো 50% এক্সিড করবে না। ঠিক আছে? আর আমরা যে ওয়াটারটা মিক্স করতেছি, সে ফর সাপোজ আমরা যদি গরম ওয়াটার ইউস করি, দেখা যাবে যে এখানে একরকম রেজাল্ট আসবে। আমরা যদি কিছুটা কুল ওয়াটার ইউস করি, এখানে একরকম রেজাল্ট আসবে। এজন্য ওরা একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছে যে, "The temperature of the mixing water shall not vary from 23 degrees Celsius by more than plus minus 1.7 ডিগ্রি সেলসিয়াস।" ঠিক আছে? আ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ল্যাবে কাজ করতেছি, সেই ল্যাবের টেম্পারেচার নিয়ে ওরা বলা হয়েছে এখানে। আমরা মেইনলি রুম টেম্পারেচারে কাজ করব। আচ্ছা, এখন হচ্ছে প্রসিডিউর। প্রসিডিউরটা দেখানোর আগে সবথেকে বেটার আমি মনে করতেছি তোমাদেরকে আমি আ মানে ল্যাবের যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টে, ওই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে শো করি। দেন আমি প্রসিডিউরটা ডেসক্রাইব করি। তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা বলেন এখানে কি করতেছে? আমরা যেটা দেখতে এখানে আসলে কি করতেছে? কারো কোনো ধারণা? এ এখানে এখানে তারা ওয়েট নিচ্ছে সিমেন্টের, ঠিক আছে? এই যে এখানে ওয়েটের রিডিং আসতেছে। কত আসতেছে? ৬৫০ গ্রাম। আচ্ছা এখানে বলতে পারবেন এখানে কেন মানে যে টেস্টটা কন্ডাক্ট করতেছে তিনি কেন এখানে আ গ্লাভস ইউস করতেছে, হ্যান্ড গ্লাভস? না হলে স্যার চামড়া স্যার ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। সো এটা সেফটির জন্য মেইনলি ইউস করতেছে। আচ্ছা দেখেন। এই যে এটার মধ্যে সিমেন্ট গুলো নেওয়া হয়েছে। এরপরে দেখেন এটার সাথে আমরা পানি মিশাবো। কতটুকু পানি নেওয়া হয়েছে এই যে এখানে রিডিং দেখা যাচ্ছে। এখানে কি করা হবে? এখানে মিক্সিং করা হবে। ঠিক আছে?
এই যে উইকেন্ড অ্যাপারেটাস, ঠিক আছে, এই যে স্কেলটা, এই স্কেল থেকে আমরা রিডিং নিব। আমরা এখানে দুইটা রিডিং নিব, ঠিক আছে, একটা হচ্ছে ইনিশিয়াল রিডিং, একটা হচ্ছে ফাইনাল রিডিং। দেখেন বলতে পারবেন আমরা ইনিশিয়াল রিডিং এখানে কি নিচ্ছি? এই যে টপ সারফেসের সাথে জাস্ট শুধু কন্টাক্ট করতেছে, এই যে রিডিংটা নিব সেই রিডিংটা নিব, ঠিক আছে। এই যে দেখেন এখানে টপ সারফেসের সাথে জাস্ট শুধু কন্টাক্ট করেছে, এটাকে আমরা কোনো ধরনের ফ্রি ফল দিচ্ছি না। এই যে এখন আমরা ফ্রি ফল করে দিব জিনিসটাকে। এই যে ফ্রি ফল হওয়ার পরে কি হচ্ছে, জিনিসটা পেনেট্রেট হয়ে যাচ্ছে। তো পেনেট্রেট হওয়ার পরে এটাকে আমরা লক করে দেন আমরা হচ্ছে এটা ফাইনাল রিডিংটা নিব। ঠিক আছে, সো প্রসিডিউরটা কি সবাই বুঝেছেন? জি স্যার। শাহনেওয়াজ, হ্যালো, শাহনেওয়াজ শুনতে পাচ্ছ? জি 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 ভাইয়া বলেন। ওই যে মানে পেনিট্রেটটা কতক্ষণ করবে এটা বলে দাও, ওটা তো আসলে হ্যাঁ হ্যাঁ, এটা ভাই আমি যে কতক্ষণে। এখন এখন মেনশন করে দিচ্ছি সবকিছু। হ্যাঁ, মিক্স ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এখন এই যে আমরা যে প্রসিডিউর করেছি, প্রসিডিউরের ফার্স্ট স্টেপে আমরা কি করেছি? সিমেন্ট নিয়েছি, সিমেন্টে কি করেছি? ওয়েট নিয়েছি না? জি সিমেন্ট, স্যার। হ্যাঁ, এই যে সিমেন্টের ওয়েট কত ছিল? ৬৫০ গ্রাম, এই যে এখানে মেনশন করা, ঠিক আছে? সো আমরা আমাদের যে ডাটা শিট আছে সেখানেও সেই ৬৫০ গ্রাম সিমেন্ট নিয়ে আমরা ফিল আপ করে কাজ করব। ঠিক আছে? ডাটা শিট সহ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে রেঞ্জ আসবে, যে নরমাল কনসিস্টেন্সি যে রেঞ্জ আসবে সেটা অবশ্যই যাতে 22 থেকে 30% এর মধ্যে আসে। ঠিক আছে? যদি এর বাইরে এক্সিড করে তাহলে বুঝতে হবে যে আমাদের টেস্টের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। either আমরা ওয়াটার বেশি নিয়ে নিয়েছি, ওয়াটারের পরিমাণ বেশি দিয়েছি, বা আমরা প্রপার যে মানে হাইড্রেশন হতে দেই নাই। ওয়াটার আর সিমেন্টের যে রিঅ্যাকশনটা সেটা হতে দেওয়া হয়নি। আচ্ছা, এখানে সবথেকে বড় যেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে টেস্ট করার সময়, যে যখন আমরা এই যে মেকানিক্যাল মিক্সিং করতেছি, আমরা কিন্তু মিক্সিং কিন্তু বাই হ্যান্ড করতেছি না, মেকানিক্যাল মেশিন দিয়ে। ঠিক আছে? সো ফার্স্ট যখন স্টার্টিং আ যে মিক্সিংটা করা হচ্ছে সেটা হচ্ছে লো স্পিডে কতক্ষণ সময়ের জন্য? ৩০ সেকেন্ড সময়ের জন্য। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঘড়ি ধরে করতে হবে। ঠিক আছে? দ্যাট মিনস ওইখানে কি আমরা টেস্ট প্রসিডিউর এর মধ্যে মাত্র দেখেছি না যে ১ম এ ওরা একটা মিক্সিং করে, দেন তারপরে হচ্ছে ওরা মানে কিছুক্ষণ স্টপ রাখে, এরপরে আরেকবার মিক্সিং করে। দ্যাট মিনস ফার্স্ট মিক্সিংটা ছিল লো স্পিডে আর ওটা ছিল ৩০ সেকেন্ড সময়ের জন্য। এরপরে সেই যে বোলটা ছিল, বোলের মধ্যে যে সিমেন্ট আর ওয়াটারের যে পেস্টটা ছিল সেই জিনিসটাকে বের করে নিয়ে আসা হয়। সেটাকে আবার এরেঞ্জ করে দেন আবার মেশিনের মধ্যে সেট করা হয়। দ্যাট মিনস মাঝখানের যে ইন্টারভাল যে টাইম ছিল সেটা হচ্ছে 15 সেকেন্ড। এরপরের যে আরেকবার যে মিক্সিং করা হয় মেশিন দিয়ে, সেই মিক্সিংটা করা হয়েছে মিডিয়াম স্পিডে। সেটা কতক্ষণ সময়ের জন্য করা হয়েছিল? সেটা একটু লং টার্ম এর জন্য করা হয়েছিল 1 মিনিটের জন্য। ঠিক আছে? সো আমরা যখন ল্যাবে কাজ করব তখন আমাদের এই যে মিক্সিংটা করা হচ্ছে আর ২ টা মিক্সিং এর মাঝখানে যে ইন্টারভাল টাইম, এই জিনিসটা আমাদেরকে মানে আ স্টপ ওয়াচ ধরে তারপরে কাজটুকু করতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে মোল্ডিং টেস্ট স্পেসিমেন। আচ্ছা, আপনারা তো দেখেছেন যে এখানে আ আ মোল্ডিং করা হচ্ছে। ঠিক আছে? তো মোল্ডিং মানে কি এটা মনে হয় সবাই বুঝার কথা। সয়েল মেকানিক্স এ এই ওয়ার্ড গুলো অনেক বেশি ইউস করা হয়। আচ্ছা, আ এখানে ওই যে ২ হাত দিয়ে এটাকে একটা শেপ এর মধ্যে আনা হয়। আর হচ্ছে যেটা করা হয় শেপ এর মধ্যে এনে তারপরে কি করা হয় সেটাকে একটা রিং এর ভিতরে পুশ করা হয়। তাই তো? তো এখানে যে অ্যা লার্জার পার্টটা দেখা গিয়েছিল। এই যে আপনাদের যে ভিডিওতে দেখাই,
আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন, এই যে হাত দিয়ে শেপ করা হয়েছে। দেখেন, দেখেন এখানে এই যে আরেকবার দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ২ টা পোল তৈরি হচ্ছে। এই জায়গাটা কিছুটা মোটা, এই জায়গাটা কিছুটা চিকন। দেখেন এখন কি করা হচ্ছে। মোটা পার্টটাকে রিং এর নিচের অংশে দেওয়া হবে। রিংটা কিন্তু উল্টানো হয়েছে। রিং এর এটা কিন্তু নিচের অংশ, রিং এর এটা কিন্তু উপরের অংশ রাখা হবে। দেখেন। এই মোটা পার্টটাকে নিচের অংশের দিকে দেওয়া হয়েছে। দেখেছেন? মোটা পার্টটাকে তার মানে নিচের অংশে সেট করা হয়েছে। সো এটাই হচ্ছে এই জায়গা থেকে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে মেনশন করতে চাই এই consistency determination এ যে এখানে this must not exceed 30 সেকেন্ড after completion of mixing এখানে খেয়াল রাখতে হবে যাতে মানে আমরা যদি অনেক লং টার্ম ডিউরেশন পরে দেখা যাচ্ছে যে এই ইয়াটা যদি আমরা consistency টেস্ট করি তখন দেখা যাচ্ছে যে কিছুটা ভেরিয়েশন আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এই যে হিউমিডিটির একটা ইফেক্ট থাকতে পারে, টেম্পারেচার একটা ইফেক্ট থাকতে পারে। এজন্য ওরা একটা টাইম লিমিট বলে দিয়েছে। আর হচ্ছে যে the plate shall be of the normal consistency when the rod settles to a point 10 plus minus 1 millimeter below the original surface in 30 seconds after is being released. That means আমরা যে আমরা এখানে এই যে দেখেন এখানে তো আমরা মোল্ডটাকে প্রিপেয়ার করলাম রিং এর ভিতরে পুরোপুরি। এখানে আরেকটা জিনিস এই যে দেখেন এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে মেনশন করব খুব ইম্পর্টেন্ট বিষয়। এই যে এখানে দেখেন মোল্ডটা এখনো প্রিপেয়ার করা হচ্ছে রিং এর ভিতরে। কিছুক্ষণ পরে দেখবেন একটা কাজ করা হচ্ছে এই কাজটা দেখেছেন এখানে একটা পাত্রের মানে একটা গ্লাসের উপরে নেওয়া হচ্ছে। এই জিনিসটা হচ্ছে এরকম যে মানে আপনি যদি এমন কোন সারফেসের উপরে নেন সেই সারফেসটা যদি ওয়াটার সোক করে ফেলে তাহলে কিন্তু মানে আপনি অ্যাকচুয়াল রিডিং পাবেন না। সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখাবো যেটা ইম্পর্টেন্ট। এই যে প্রথমে যে ইনিশিয়াল রিডিংটা নেওয়া হচ্ছে সেটা কি ইনিশিয়াল রিডিংটা এই পিস্টনটা জাস্ট টপ সারফেস যখন সে টাচ করতেছে তখন যে রিডিংটা নিচ্ছি সেটা কি রিডিং সেটা হচ্ছে ইনিশিয়াল রিডিং। আর এরপরে ইনিশিয়াল রিডিং নেওয়ার পরে আমরা এই জিনিসটাকে মানে ইনিশিয়াল রিডিং যখন নিব তখন এই জিনিসটাকে লক করে নিব। এরপরে আমরা লকটা খুলে দিব সেটাকে আমরা ফ্রি ফল হতে দিব। কি হতে দিব? ফ্রি ফল পিস্টনটা। ফ্রি ফল হওয়ার পরে এই যে আমরা কতক্ষণ ওয়েট করব? আমরা কিন্তু বেশিক্ষণ ওয়েট করব না। আমরা জাস্ট 30 সেকেন্ড পরে আমরা এটাকে আবার লক করে দেন আমরা ফাইনাল রিডিংটা নিব। ঠিক আছে? এখানে এই যে দেখেন সে হচ্ছে ইনিশিয়াল রিডিংটা নিচ্ছে। এই যে দেখেছেন লক করে দিল। লক করে সে কি নিচ্ছে? লক করে দেওয়ার পরে সে ইনিশিয়াল রিডিংটা ফার্স্টে নিচ্ছে। এখনো কিন্তু পিস্টনটাকে ফ্রি ফল হতে দেওয়া হয় নাই। পিস্টনটা কিন্তু এই সিমেন্ট পেস্টের ভিতরে ঢুকে নেই। সে জাস্ট টপ সারফেসটাকে জাস্ট শুধু টাচ করেছে। তখন আমরা ইনিশিয়াল রিডিংটা নিচ্ছি। এই যে দেখেন ফ্রি ফল কিভাবে হচ্ছে? সে জাস্ট যে লক করে দিয়েছে লক করাটা জাস্ট খুলে দিচ্ছে। সে কিন্তু কোন ধরনের পিস্টনে হাত দিচ্ছে না। যাতে এটা পিস্টনটা ফ্রি ফল হতে পারে। এই যে ফ্রি ফল হলো। এখন ফ্রি ফল হওয়ার পরে আমরা জাস্ট 30 সেকেন্ড পরে এটা আমরা রিডিংটা নিব যেটা হচ্ছে ফাইনাল রিডিং, ফাইনাল পেনিট্রেশন রিডিংটা ভ্যালুটা পাবো আমরা। ঠিক আছে? এখন আমরা আ চলে আসি এখানে ক্যালকুলেশনের মধ্যে। আমাদের হচ্ছে আ আ যে ডাটা শিটটা আছে ডাটা শিটের আচ্ছা আপনাদের স্টুডেন্ট নেম লিখবেন, আইডি লিখবেন। হ্যাঁ। স্যার ইনিশিয়াল রিডিংটা কি সবার সেম আসবে? ইনিশিয়াল রিডিংটা না এখানে আপনার সবার যে সেম আসবে সেটা বলা যায় না। দেখা যায় টেস্ট টু টেস্ট ভ্যারি করে বাট এমন না যে খুব বেশি ভ্যারি করে। জি দেখেন স্যার। এখানে যদি ৩ টা গ্রুপ ল্যাবে যেটা করা হয়েছিল ৩ টা গ্রুপের দেখেন ইনিশিয়াল রিডিং কি খুব বেশি ডিফারেন্স? প্রায় কাছাকাছি কিন্তু আসতেছে। কারণ রিং এর ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। রিংটা কিন্তু সেম সাইজের। জি স্যার। তার মানে কি আমার কিন্তু ইনিশিয়াল রিডিং এ খুব বেশি ভ্যারি হবে না। হয়তোবা খুব অল্প সামান্য কিছু ভ্যারি হতে পারে। এই যে দেখেন ৩ টা গ্রুপে ৩ রকমের এখানে রিডিং পেয়েছে। ঠিক আছে? আর ফাইনাল রিডিংটা ভ্যারি হইতে পারে। কারণ হচ্ছে আপনার সিমেন্ট পেস্টটা কিভাবে মানে বানাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে ফাইনাল রিডিংটা, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা।
এখন দেখেন আমাদের এই ডাটা শিটে এই ডাটাগুলো আপনারা একটু নোট ডাউন করে রাখেন, কারণ এই ডাটাগুলো দিয়ে আপনারা কাজ করবেন। আর আমি আপনাদের ক্লাসে হচ্ছে টোটাল কতজন স্টুডেন্ট? স্যার 24 জন। আচ্ছা 24 জন। তাহলে আমরা ৩টা গ্রুপে ভাগ করব পুরা ক্লাসটাকে। আ আসসালামু আলাইকুম নাহিদ ভাই, আপনি কি আছেন? আমি আছি, বলো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ওদের যে গ্রুপ করব, গ্রুপ কি মানে রোলের বেসিসে গ্রুপ করে দিব? হ্যাঁ, মানে প্রথম ৮ জন গ্রুপ 1, পরের ৮ জন গ্রুপ 2, আচ্ছা ঠিক আছে। লাস্টের ৮ জন আ আচ্ছা ঠিক আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি বুঝতে পেরেছি ভাইয়া, অসুবিধা হবে না। তাহলে এই যে ভাইয়া আপনাদেরকে যেটা বললেন যে মানে ১ম স্টুডেন্ট কোনো কারণে একজন আচ্ছা ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। তো আপনাদের এই কোর্সটা কিন্তু হচ্ছে ২ জন টিচার নিবেন। একজন আমি নিবো, আর একজন হচ্ছে যে আমাদের যে আরেকজন স্যার আছেন নাহিদ স্যার, উনিও নিবেন। ঠিক আছে? তো আর কি আ কিছু অংশ দেখা যাবে যে আমি পড়াবো মিড-এর আগ পর্যন্ত। আর মিড-এর পরের টপিক গুলা দেখা যাচ্ছে যে আপনাদের আরেকজন স্যার নাহিদ স্যার উনি পড়াবেন। তো আমরা হচ্ছে সিমেন্ট কতটুকু নিয়েছি? ৬৫০ গ্রাম। এই ডাটাটা সবার জন্য সেম। আপনারা একটু নোট ডাউন করে রাখেন। আপনাদের যদি ডাটা শিট থাকে, ডাটা শিটে এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখেন, অথবা আপনারা একটা ছবি তুলে রাখতে পারেন জিনিসটা। আর হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়াটার, যেমন ফার্স্ট গ্রুপের জন্য কতটুকু পার্সেন্টেজ অফ ওয়াটার নিবে? ফার্স্ট গ্রুপ হচ্ছে যেহেতু ২৪ জন ৩ টা গ্রুপের কথা বললেন ভাইয়া মাত্র। তো সেই হিসেবে আপনাদের ৮ জন করে পড়বে একেকটা গ্রুপে। তো রোল ওয়াইজ হচ্ছে এই ক্লাসের ১ম ৮ জন হচ্ছে ফার্স্ট গ্রুপ। এর পরের ৮ জন হচ্ছে সেকেন্ড গ্রুপ। আর ফাইনাল যেই গ্রুপটা থাকবে সেটা হচ্ছে সবার লাস্টের ৮ জন। ঠিক আছে? তো ফার্স্ট গ্রুপের জন্য ভ্যালু হচ্ছে এখানে পার্সেন্টেজ অফ ওয়াটারে আসবে 25, দেন সেকেন্ড গ্রুপের জন্য 27, থার্ড গ্রুপের জন্য হচ্ছে 29। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের যে এরপরে আমরা এখানে টেস্টের মধ্যে দেখতেছি কি আমরা কি ভ্যালু পাচ্ছি। আমরা হচ্ছে ইনিশিয়াল রিডিং এর ভ্যালুটা নিচ্ছি। আর আপনারা কি খেয়াল করে দেখেছেন টেস্ট অ্যাপারেটাস এ কিন্তু এখানে ইন্ডিকেট করা ছিল যে ভেকেন্ট অ্যাপারেটাস এ যে স্কেলটা ছিল সেটা কিন্তু মিলিমিটার স্কেলে ছিল। ঠিক আছে? আপনারা যখনই ল্যাবে কাজ করবেন যেই স্কেলে রিডিং নিবেন অবশ্যই সেটা মানে কোন ইউনিটে আছে সেই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন। না হলে দেখা যায় যে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের ইনিশিয়াল রিডিং এর ভ্যালুটা কিন্তু আমরা নিয়েছি। ইনিশিয়াল রিডিং এর ভ্যালুটা কখন নিয়েছি? যখন সেই পিস্টনটা জাস্ট ওই রিং এর জাস্ট ভিতরে যে সিমেন্ট পেস্ট ছিল, সিমেন্ট পেস্টের সারফেসটাকে জাস্ট টাচ করেছিল। ঠিক আছে? এখানে ৩ টা গ্রুপ ৩ রকম রিডিং পেয়েছে। যেমন ফার্স্ট গ্রুপ আপনাদের ক্লাসের কথা যদি বলি তাহলে আমরা সেই ডাটাটা সেট করেছি 48.5, সেকেন্ড গ্রুপ 47.5, আর থার্ড গ্রুপ হচ্ছে 48। ঠিক আছে? এখানে ৩ টা রিডিং। আর ফাইনাল রিডিংটা কি? পিস্টনটাকে আমরা ফ্রি ফল হতে দিয়েছি কত আ সময়ের জন্য? 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে আমরা কি দেখতেছি? এরকম ৩ টা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? সো ৩ টা ভ্যালু ৩ টা গ্রুপের জন্য। সো এই ডাটা শিটের এতটুকু অংশ আমরা প্রোভাইড করে দিচ্ছি। এতটুকু অংশ আপনারা যদি ল্যাবে কাজ করতেন তাহলে ল্যাব থেকে মানে হাতে কলমে কাজ করার পরে এই ডাটা শিটটা এতটুকুই ফিল আপ করতে পারতেন। এরপরে বাকি কতটুকু আপনাদের বাসায় ফিল আপ করতে হবে বা ফিল আপ করে আপনারা জমা দিবেন রিপোর্টে। এই যে অ্যামাউন্ট অফ ওয়াটার, ঠিক আছে? অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে দেখেন ৬৫০ এর 25% করলে যতটুকু আসবে ততটুকু হচ্ছে ফার্স্ট গ্রুপ পেয়েছে অ্যামাউন্ট অফ ওয়াটার। ঠিক আছে? মানে অ্যামাউন্ট অফ ওয়াটার তারা ইউস করতেছে। একইভাবে সেকেন্ড গ্রুপ হচ্ছে 27%। দ্যাট মিনস ৬৫০ এর 27%, একইভাবে এটাও করবেন। আচ্ছা, আর হচ্ছে এখানে পেনিট্রেশন। পেনিট্রেশন বলতে কি বুঝায়? এই যে মানে কতটুকু পিস্টনটা এই মানে সিমেন্ট পেস্টের ভিতরে পেনিট্রেট হয়েছে। ঠিক আছে? তো দ্যাট মিনস পেনিট্রেশন বলতে তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং। ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং। এই ২ টার কি নিব? ডিফারেন্স নিব। ডিফারেন্স নিলে যেটা পাবো সেটাই হচ্ছে পেনিট্রেশন। দ্যাট মিনস এইটা মাইনাস এইটা করলে আমরা কি পাচ্ছি? ১ম যে গ্রুপ সেটার পেনিট্রেশন। এটা থেকে এটা বিয়োগ করলে সেকেন্ড গ্রুপের, একইভাবে থার্ড নাম্বার গ্রুপের। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আ ল্যাব রিপোর্ট দেখার নিয়ম তো জানেনই যে এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাবেন যে আপনার এখানে অ্যামাউন্ট অফ ওয়াটার
কত ml নিয়েছেন সেইটা কিভাবে ক্যালকুলেট করছেন, আর একটা হচ্ছে পেনিট্রেশন কিভাবে পাচ্ছেন সেই জিনিসটা দেখাবেন। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে এই যে এখানে ক্যালকুলেশন পার্টে বলা হয়েছে যে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে কি একটা গ্রাফ প্লট করতে হবে। গ্রাফের মধ্যে থেকে আপনাদের যে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড ফর 10 মিলিমিটার পেনিট্রেশন। আচ্ছা, যে গ্রাফটা আঁকবেন, গ্রাফের মধ্যে আপনাদের হচ্ছে 10 মিলিমিটারের জন্য কতটুকু পেনিট্রেশন হচ্ছে সেটা হচ্ছে মানে কতটুকু 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্য কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড সেই জিনিসটা আপনারা বের করবেন। ঠিক আছে? দ্যাট মিনস আপনারা y axis এ হচ্ছে কি নিবেন? y axis এ if I am not mistaken আপনারা y axis এ হচ্ছে পেনিট্রেশনটা নিবেন, আর axis এ হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড। ঠিক আছে? নিয়ে এরপরে হচ্ছে 10 মিলিমিটারের জন্য আপনারা যখন এই যে এখানে ডাটাগুলা বসাবেন, ডাটাগুলা বসিয়ে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার পার্সেন্টেজ অফ ওয়াটার হচ্ছে x axis এ, আর হচ্ছে y axis হচ্ছে পেনিট্রেশন। যখন বসাবেন, বসানোর পরে ডাটাগুলো দেখবেন যে কিছুটা স্ক্যাটার্ড হতে পারে আপনাদের। দেন ওইটাকে আপনার কি ডাটাটা কিরকম আসবে? অবশ্যই হচ্ছে ঊর্ধ্বমুখী ডাটা আসবে। সো ওইটাকে একটা বেস্ট ফিটেড হচ্ছে আপনার লাইন আঁকবেন। দেন ওইখান থেকে আপনার 10 মিলিমিটারের জন্য কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার আসতেছে সেটা বের করবেন। এখন সেই যে রেজাল্টটা পাবেন 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্য যতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড, সেটা অবশ্যই কত থেকে কত পার্সেন্টের মধ্যে আসতে হবে? একটু আগে আমরা টেস্টের শুরুতেই বলে দিয়েছি। সেটা আসতে হবে স্যার 22 20 থেকে 30%। 22 থেকে 30% এর মধ্যে, আচ্ছা, তাই তো? সো তারপরে আপনার সেই 22 থেকে 30% এর মধ্যে আসলে দেন আপনারা একটা ডিসকাশন লিখবেন যে আপনাদের রেজাল্টের উপর বেসিস করে। আর এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, ইফ আই এম নট মিস্টেকেন। ডিসকাশন লিখবেন। এই যে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। ডাজ দ্য সিমেন্ট স্যাটিসফাই, তার মানে কি ASTM এর যে স্ট্যান্ডার্ড ছিল সেটা কি স্যাটিসফাই করতেছে কিনা আপনার রেজাল্টের উপর বেসিস করে আপনি লিখবেন। ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট, কি কি ফ্যাক্টর এফেক্ট করতে পারে নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্টে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে মাত্র ডেসক্রাইব করে দিয়েছি। আশা করি কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস যেটা এই যে আমি আপনাদের টেস্টের সময় মাত্র জিজ্ঞাসা করছিলাম একজনকে যে সে গ্লাভস পরার মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে যদি আমরা গ্লাভস না পরি আসলে যে হাইড্রোলিক সিমেন্ট আছে সেই সিমেন্টের মধ্যে মানে আপনার সিমেন্টের সাথে আমাদের যে স্কিন আছে সেটা একটা কেমিক্যাল বার্ন হতে পারে। ঠিক আছে? এজন্য মেইনলি গ্লাভস পরা হয়। তারপরে হচ্ছে কিছু ল্যাবের যে ক্লথ আছে সেই ক্লথটাও ইউজ করা হয়। আই প্রোটেকশন ইউজ করা হয়। যাতে কোন রকমের কোন ড্যামেজ না হয়। ঠিক আছে? এই সেফটি প্রসিডিউর আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই যে ল্যাব করবেন, ল্যাবের কতটুকু লিখবেন? আচ্ছা, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে মানে ৩ টা গ্রুপ তো পুরা সেমিস্টারের মধ্যে আরকি মানে আপনারা যেকোনো একটা গ্রুপ পুরা একটা গ্রুপের যে ৮ জন মেম্বার আছেন প্রত্যেকে একটা ল্যাবের পুরাটা লিখবেন। একদম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত। কোন অংশ বাদ দেওয়া যাবে না। আমি চাচ্ছি যে ফার্স্ট গ্রুপ মানে হচ্ছে ১ম যে ৮ জন থাকবা, ১ম ৮ জন আপনারা এই মানে শুরু থেকে বলতে হচ্ছে একদম পুরা মানে এই যে এক্সপেরিমেন্ট 1 এখানে যে শুরু থেকে যে অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন একদম শুরু থেকে নিয়ে একদম ফাইনাল ডিসকাশন, ডাটা শিট হয়ে একদম পুরা আপনারা এই যে আ এখানে যে অ্যাসাইনমেন্টে যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলা সহ একদম পুরা শুরু থেকে শেষ পর্যন্ত। ১ম গ্রুপ হচ্ছে একদম পুরাটা লিখবে। ঠিক আছে? ১ম গ্রুপ তার মানে কতটুকু লিখবে? ১ম গ্রুপ একদম পুরাটা লিখবে। প্রত্যেকটা মেম্বার। ১ম গ্রুপে শুধু একজন লেখলে হবে না কিন্তু ৮ জনের ৮ জনই লিখতে হবে এই জিনিসটা। ঠিক আছে? একদম পুরা টেস্টটা লিখবে ফার্স্ট গ্রুপ। আর বাকি যে গ্রুপগুলো আছে বাকি গ্রুপগুলোর পুরা টেস্ট লেখার দরকার নেই। তাদের আম আমি তাদেরকে আমি বলব হচ্ছে আপনারা শুধু এখানে যে কি মানে আমরা হচ্ছে কোন স্ট্যান্ডার্ড ইউজ করতেছি ASTM সেটা উল্লেখ করবেন। আর হচ্ছে যে আপনারা স্কোপটা উল্লেখ করবেন। আর হচ্ছে আপনাদের ডাটা শিট ফলো করবেন। ডিসকাশন দিবেন। আপনাদের প্রসিডিউর লাগবে না। আর হচ্ছে আ যে কোয়েশ্চেন গুলো আছে সেইগুলা লিখবেন। আর স্যাম্পল ক্যালকুলেশন তো অবশ্যই সবার দেখাতেই হবে। ঠিক আছে? তো এতটুকুই আশা করি আর কোন সমস্যা হবে না। আপনাদের কারো কি কোন কোয়েশ্চেন আছে? স্যার সেকেন্ড গ্রুপ থেকে স্যার অবজেক্টিভ লাগবে না স্যার? অবজেক্টিভ দিয়েন। অবজেক্টিভ তো এক লাইন। অবজেক্টিভটা দিয়েন আর হচ্ছে স্কোপটা দিয়েন। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনারা মেইনলি ডাটা শিট
ফিল আপ করবেন আর হচ্ছে আপনার ডিসকাশন লিখবেন, কনক্লুশন লিখবেন আর হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার গুলো ছিল এগুলো লিখবেন, তাহলেই হবে। আর গ্রাফটা কিন্তু আঁকবেন। স্যার এটা কি শুধু এই এক্সপেরিমেন্টের জন্যই নাকি সবগুলোর জন্য এমন হবে? আচ্ছা, এটা হচ্ছে বাকি এক্সপেরিমেন্ট গুলোর জন্য আমি বলে দিব এখানে কিভাবে কি করতে হবে। ফার্স্ট গ্রুপে না আমি বলি জি জি শাহনেওয়াজ, জি 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 ভাইয়া বলেন। শাহনেওয়াজ শুনতেছো? জি ভাইয়া শোনা আছে ভাইয়া, আপনি বলেন ভাইয়া। আমি বলি ওদের ক্লারিফাই করি যে আজকে মনে করো এক্সপেরিমেন্টটা, দেন হয়তো এক্সপেরিমেন্ট 2 গ্রুপ 2 ডিটেইলস লিখবে, দেন গ্রুপ 3 তিন নম্বর এক্সপেরিমেন্টের ডিটেইলস লিখবে। আর বাকিগুলোতে আমরা হয়তো এই অবজেক্টিভ হয়তো থাকলো, বাকি মেইনলি অবজেক্টিভের পরে ডাটা ক্যালকুলেশন, গ্রাফ, ডিসকাশন আর অ্যাসাইনমেন্ট কোশ্চেন দুইটা লিখলো, বা ওটাও আমরা দেখি কমাইতে পারি কিনা, কথা বলে দেখবো। এই বুঝতে পারছো তোমরা? জি স্যার। মানে মানে আজকে যে গ্রুপ 1 ডিটেইলস লিখতেছে তার মানে বাকিগুলো লিখবেন এরকম না। মানে আমরা একটা ফুল রিপোর্ট যা যা থাকে সব গ্রুপ থেকে একটা করে আমরা লেখায় নিব, দেন তারপরে আমরা শর্ট ফরম্যাটে চলে যাব। মানে অনলাইনে আমরা যে ফরম্যাটে গত সেমিস্টারে করছি, এবার হয়তো এরকম শর্ট ফরম্যাটই থাকবে, আমরা আর অত বেশি লেংথি করব না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনাদের এখন অ্যাটেন্ডেন্সটা নিতে পারি। ভাইয়া আর কি? স্যার হ্যাঁ স্যার আমরা হচ্ছে মিক্সড করার পর কি গ্লাভ পরে না, তখন কি কোনো রিয়াকশন হয় না? তখন আমার আমি যতটুকু ধারণা যে তখন মনে হয় না রিঅ্যাকশন হয়, কারণ হচ্ছে অলরেডি সিএসএইচ জেল প্রডিউস হয়ে গিয়েছে। তখন না পড়লে কোনো প্রবলেম হয় না, মানে তখন স্কিনে না কোনো তখন খুব একটা প্রবলেম হয় না, বাট ইনিশিয়াল স্টেজে যদি আপনি সিমেন্ট যখন ড্রাই কন্ডিশনে থাকে তখন মেইনলি ওইটা যেই কিছু সিমেন্টেটিয়াস প্রপার্টিজ থাকে সেটার জন্য মেইনলি হচ্ছে একটা রিস্ক থাকে, মানে স্কিন বার্ন হতে পারে। আর স্যার গ্রাফে তো আমাদের পার্সেন্টেজটা দেওয়া আছে, আর বাকিটা কি আমরা নিজেরা বসায় নিব বাকিটা নাকি ওইটা মানে বাকিটা বলতে আমরা গ্রাফ প্লট করতে তো আরো কয়েকটা রিডিং না দরকার? না, আর কোনো রিডিং লাগবে না। এই তিনটা রিডিং বসাবেন, রিডিং বসে বেস্ট ফিটের যে লাইনটা আসবে সেই লাইনটা আঁকবেন, দেন তারপর আপনার মানে হচ্ছে 10 মিলিমিটারের জন্য কতটুকু ইয়া হচ্ছে আপনার। তাহলে স্যার মানে আপনি গ্রুপ 1 এর জন্য যে 25, গ্রুপ 2 এর জন্য 27, এটা কি মানে এটাই কোথায় আমরা? আচ্ছা দেখেন, এখানে বারবার আপনার সে ফর সাপোজ আপনি হচ্ছেন গ্রুপ 1 এ। আমি ধরে নিলাম আপনি গ্রুপ 1 এ। এখন আপনার গ্রুপ 1 এ এই টেস্টটা আপনাকে 3 বার কন্ডাক্ট করতে হবে। ঠিক আছে? তো যেটা করা হয় নরমালি আপনি একটা টেস্ট করবেন, এরপরে বাকি যেই টেস্টের ইয়াগুলা সেগুলো হচ্ছে বাকি গ্রুপ থেকে নেওয়া হয়েছে ডাটাটা। তো আপনি যখন আ আ মানে আম যেই গ্রাফটা প্লট করবেন, গ্রাফটা এই এই ৩ টা গ্রুপের ভ্যালু গুলা দিয়েই কিন্তু আপনি প্লট করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার, এখানে যে ইনিশিয়াল রিডিং দেওয়া যে 48.5 মিলিমিটার, এই রিডিংটা স্যার কোথা থেকে নেওয়া হয়েছে? মানে এই কোথায় রিডিংটা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, এটা একটু ভিডিও থেকে একটু আরেকবার দেখাইলে। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে ফার্স্টে ইনিশিয়াল রিডিং বলতে আমরা কি বুঝি? এই যে এখানে যে পিস্টনটা আছে, পিস্টনটা জাস্ট শুধু সারফেসটা যখন টাচ করবে তখন আমরা একটা রিডিং নিব এই স্কেলে। ঠিক আছে? তখন যে রিডিংটা পাচ্ছি কত 48 এর মতো বা 48.5 এরকম সামথিং কিছু একটা। এরপরে হচ্ছে আমরা পিস্টনটাকে ফ্রি ফল হতে দিব। ফ্রি ফল হওয়ার পরে 30 সেকেন্ড পরে যে রিডিংটা নিব সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইনাল রিডিং। ঠিক আছে? আর এই ২ টার মধ্যে দেখেন ইনিশিয়ালি কি সে কোনো পেনিট্রেশন হয়েছে? কোনো ধরনের পেনিট্রেট হয়নি। আর ফাইনালি সে পেনিট্রেট হয়েছে। তার মানে এই ২ টা রিডিং এর ডিফারেন্স কি? পেনিট্রেশন। তাই তো? জি স্যার। আর কারো কিছু বলার আছে? আমি এদের কিছু কথাবার্তা বলি, ঠিক আছে? হ্যাঁ, জি শাহনেওয়াজ, ভাই। জি ভাই, শিওর, শিওর। হুম, হ্যাঁ। তো তোমরা তো মনে হয় কিভাবে লিখতে হবে, কিভাবে করবা, এগুলো সব মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তাই না? আমার জি কথা কি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো দেখো যে
একটা রিপোর্ট তো তোমরা ফুল লিখবে একটা একটা করে গ্রুপ করে, আর বাকিগুলো তোমরা যারা আসো তারা আর কি মেনলি অবজেক্টিভটা লিখবা, আর ডাটা ক্যালকুলেশন গ্রাফ ডিসকাশন। অ্যাসাইনমেন্ট কোশ্চেন তোমাদের লিখতে হচ্ছে না, লেখা লাগবে না। ওকে, তবে এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের জানতে হবে, কারণ কিন্তু তোমাদের একটা মিড কুইজ হবে, একটা ফাইনাল কুইজ হবে, বা তোমাদের হয়তো মিডের মোস্ট প্রবাবলি হয়তো বা 7 নাম্বার উইক, 6 নাম্বার উইক বা 7 নাম্বার উইকে গিয়ে তোমাদের একটা এক্সাম হবে, সেটা তোমরা জানো অন্যান্য ল্যাবের ক্ষেত্রে যেটা হয়। সো তখন কিন্তু এই অ্যাসাইনমেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। সো তোমাদেরকে আমরা শর্ট ফরম্যাটে লেখায় নিচ্ছি এই কারণে যে অনলাইনে তোমাদের লিখতে হবে, আবার ছবি তুলতে হবে, পিডিএফ করতে হবে, দেন সাবমিট করতে হবে। এই কারণে আমরা এই জিনিসটাকে কনসিডার করতেছি। তবে তোমাদের কিন্তু পুরো জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তুমি থিওরি লিখলা না তার মানে এই না যে জিনিসটা কি, জিনিসটা কেন ইম্পর্টেন্ট, ফ্যাক্টর কি, এগুলো আমি জানলাম না। জিনিসটা কিন্তু এরকম না। তোমরা সবাই কিন্তু এই জিনিসটা জানতে হবে, এই টেস্ট আমরা কেন করতেছি, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এটা দ্বারা আমরা কি পাই, সিগনিফিকেন্স, এই জিনিসগুলো কিন্তু সবাইকে জানতে হবে, একটা ফুল ধারণা থাকতে হবে। কেননা যে দেখো তোমাদের যে ক্লাস পারফরমেন্স বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা বলো না কেন, সেটা কি আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। যে হইতে পারে সেটা তোমাদের কোনো গ্রাফ ড্র করতে দিলাম, হইতে পারে যে সে আজকের এক্সপেরিমেন্টটা পড়াইলাম, দেন তোমাদেরকে বললাম যে 5 জন বা 10 জন যে থাকো, বাকিগুলা তোমরা লিভ নিয়ে নাও। দেন আমরা কি কিছু কোশ্চেনও করতে পারি, যে ইনস্ট্যান্ট যে তোমাদের যা পড়ানো হলো, হয়তো বলা হলো যে নরমাল কনসিস্টেন্সির এইচটিএম স্ট্যান্ডার্ড অনুযায়ী রেঞ্জ কত। এটা কিন্তু অনেক গুরুত্বের সাথে তোমাদের স্যার তোমাদের বলছে, তোমরা হয়তো বলতে পারতেছো না, তাহলে কি বুঝবো আমি যে আসলে তোমরা ক্লাসে আসো কিন্তু ক্লাসে নাই। ব্যাপারটা এরকম যে ক্লাসে জাস্ট জয়েন দিয়ে আসো, যে অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য শীতের সকাল ক্লাসে জয়েন দিয়ে ঘুমায় পড়ি, এরকম না। তোমাদেরকে ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, যে কোনো সময় যে কাউকে আমরা কোশ্চিন করতে পারি, এবং কোশ্চিন করলে বা যে কাউকে যদি আমরা ডাক দেই, সে যেন ইমিডিয়েট যেন নক করে, মানে আমাদেরকে রিপ্লাই দেয়। কারণ এত কষ্ট করে ক্লাসে যেহেতু আসতেছো, সিরিয়াসলি ক্লাসও তোমাদেরকে করতে হবে। কারণ ক্লাস যদি না করো তাহলে কিন্তু দেখো পরে যে পরীক্ষায় খারাপ করবা, রেজাল্ট খারাপ হবে, তখন কি আলটিমেটলি শীতের সকালে উঠলা ঠিকই, ক্লাসেও জয়েন দিলা, কিন্তু ঠিকমতো ক্লাস করলা না। এখন ক্লাস পারফরমেন্স যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মার্কস থাকে। এটা হয়তোবা ভ্যারি করবে, তারপর টেন্টেটিভ একটা যে অ্যাটেন্ডেন্স 10%, যে গত সেমিস্টারে আমরা অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম না, মিডের আগে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা হয়েছিল ওইটা আমরা ইউজ করেছিলাম, কিন্তু এই সেমিস্টারে দেখো আমাদের কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না যে আমাদের এই পুরো সেমিস্টার থেকে আমরা অনলাইনে কন্ডাক্ট করব না তোমার মাঝখানে আমরা ওপেন করে দিব, এরকম না জিনিসটা। আর শাহনওয়াজ তুমি রেকর্ডিং এখন অফ করে দিতে পারো, এগুলো আসলে রেকর্ডিং এর দরকার নেই, মেন পয়েন্টে থাকলেই হবে। শুনতে পাইছো শাহনওয়াজ? জি ভাই, আমি রেকর্ডিং অফ করে দিয়েছি ভাই। থ্যাংক ইউ ভাই। হুম, হুম। হ্যাঁ, তোমাদের যেটা বলতেছিলাম যে ক্লাস পারফরমেন্সের টেন্টেটিভ একটা মার্কস বা ক্লাস পারফরমেন্স বলো বা কুইজ বা যেটাই হোক, মোটামুটি